প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ট্রাম্পের শেষ সতর্কবার্তার জবাবে কি বলল হামাস? ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির একটি প্রস্তাবের শর্ত মেনে নিতে হামাসকে শেষ সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শর্তগুলো মেনে না নিলে পরিণতি কি হবে তাও সংগঠনটিকে জানিয়ে দিয়েছেন তিনি। ট্রাম্পের এমন হুঁশিয়ারির পর হামাস বলেছে, দ্রুত আলোচনার টেবিলে বসতে প্রস্তুত আছে তারা। গাজায় 23 মাসের বেশি সময় ধরে চলমান সংঘাতে 64,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এরই মধ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে দফায় দফায় আলোচনা হয়েছে। সবশেষ হামাসের পক্ষ থেকে জানানো হয় যে যুদ্ধবিরতির বিনিময়ে গাজায় বন্দী সব জিম্মিকে মুক্তি দিতে রাজি আছে তারা। তবে পরে ইসরায়েলের এর সঙ্গে হামাসের অস্ত্র সমর্পণ সহ আরও বেশ কিছু শর্ত জুড়ে দেয়। তারপর থেকে যুদ্ধবিরতির বিষয়টি থমকে ছিল। এর মধ্যে গতকাল রোববার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন যে ইসরায়েলিরা আমার শর্তগুলো মেনে নিয়েছেন, এখন হামাসেরও মেনে নেওয়ার সময়। মেনে না নিলে পরিণতি কি হবে সে বিষয়ে হামাসকে আমি সতর্ক করেছি। এটি আমার শেষ সতর্কবার্তা। যুদ্ধবিরতির প্রস্তাবের শর্তগুলো কি কি তা খোলাসা করেননি মার্কিন প্রেসিডেন্ট। এর আগেও একাধিকবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করেছেন যে যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে ইসরায়েল। তারপরও গাজায় ইসরায়েল হামলা বাড়িয়েছে, কমায়নি। এমনকি আলোচনার মধ্যেই গত মাস থেকে গাজা নগরী দখলে ব্যাপক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব সম্পর্কে একটি ধারণা দিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। তাদের খবরে বলা হয়েছে, প্রস্তাব অনুযায়ী গাজায় বন্দী সব জিম্মিকে যুদ্ধবিরতির প্রথম দিনেই মুক্তি দিতে হবে। বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী হাজার হাজার ফিলিস্তিনি মুক্তি পাবেন। এছাড়া যুদ্ধবিরতির সময় গাজায় ব্যাপক পরিসরে হামলা চালানো বন্ধ রাখবে ইসরায়েল। এ সময় ট্রাম্পের তত্ত্বাবধানে সংঘাত পুরোপুরি থামানোর বিষয়ে আলোচনা শুরু করা হবে। ইসরায়েলের তথ্য অনুযায়ী গাজায় বর্তমানে 50 জন জিম্মি রয়েছেন, তাদের মধ্যে 20 জন জীবিত বলে ধারণা করা হয়। ট্রাম্পের এই প্রস্তাবের বিষয়ে তাৎক্ষণিক কিছু জানায়নি ইসরায়েল। তবে রোববার হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন বন্ধের যে কোনো উদ্যোগকে স্বাগত জানায় হামাস। একই সঙ্গে গাজায় বন্দী সব জিম্মিকে মুক্তি দেওয়ার বিষয়ে দ্রুত আলোচনার টেবিলে বসতে প্রস্তুত আছে তারা। তবে এর বিনিময়ে গাজায় হামলা বন্ধের বিষয়ে স্পষ্ট ঘোষণা দিতে হবে, গাজা থেকে সব ইসরায়েলি সেনাকে সরিয়ে নিতে হবে, আর স্বাধীন ফিলিস্তিনিদের নিয়ে এমন একটি কমিটি গঠন করতে হবে যারা সংঘাত শেষ হওয়ার পর দ্রুত গাজা ব্যবস্থাপনার দায়িত্ব নিতে পারবে। এর আগেও একাধিকবার হামাসকে হুমকি দিয়েছেন ট্রাম্প। শীঘ্রই সংঘাত শেষ হবে এমন পূর্বাভাসও দিয়েছেন। শেষ গত 25শে আগস্ট তিনি বলেছেন যে 3 সপ্তাহের মধ্যে এই সংঘাত চূড়ান্তভাবে শেষ হবে। এছাড়া ক্ষমতায় বসার পর গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে সেখানে যুক্তরাষ্ট্রের মালিকানায় মধ্যপ্রাচ্যের বিনোদন কেন্দ্র গড়ে তোলার কথাও বলেছিলেন তিনি। এমন কোনো বিনোদন কেন্দ্র গড়ে তোলার জন্য গাজা থেকে ফিলিস্তিনিদের ব্যাপক হারে বাস্তুচ্যুত করার প্রয়োজন পড়ত। তখন সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের এমন পরিকল্পনা সাদরে গ্রহণ করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছিলেন, যেসব ফিলিস্তিনি স্বেচ্ছায় গাজা ছাড়তে চান তাদের সেই সুযোগ দেয়া হবে। তবে বিশ্লেষকদের ভাষ্য, এটি কেবল নেতানিয়াহুর মুখের কথা। ইসরায়েলের নির্বিচার বোমাবাণীর মুখে ফিলিস্তিনিরা এমনিতেই গাজা ত্যাগ করতে বাধ্য হতেন। এবার জানিয়ে দেব, সোশ্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলতে রাজি নন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ভারতের রাজনৈতিক অস্থিরতা বেড়েই চলেছে। দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি 26টি সামাজিক যোগাযোগ ও অন্যান্য অ্যাপের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি হননি। এই নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হওয়া সহিংস বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত 19 জন মারা গেছেন বলে সূত্র থেকে জানা গেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রী প্রদীপ পাউডেল সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব দেন। তবে প্রধানমন্ত্রী ওলি তার সিদ্ধান্তে অটল থাকেন এবং বলেন, সরকারের এই সিদ্ধান্ত সঠিক ছিল এবং তা পুনর্বিবেচনা করা সম্ভব নয়। সূত্রের খবর অনুযায়ী একজন মন্ত্রী এই তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের প্রতিবাদে নেপাল কংগ্রেসের কার্যালয়েও জরুরি বৈঠক হয়েছে, যেখানে অবিলম্বে সামাজিক মাধ্যমগুলো পুনরায় চালু করার দাবি জানানো হয়। বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সূত্র অনুযায়ী তিনি বলেন, অনেক প্রাণহানি ঘটেছে, নৈতিক দায় স্বীকার করে আমি পদত্যাগ করছি। দল এরই মধ্যে সামাজিক মাধ্যম খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং আমি এ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রদীপ পাউডেলও বৈঠকে সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার পক্ষে জোরালো অবস্থান নেন।
মন্ত্রিসভায় কোনো সিদ্ধান্ত না হওয়ায় নেপাল কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেওবা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে বালুয়াটারে গেছেন। সরকার ২৬টি অনিবন্ধিত প্ল্যাটফর্ম ব্লক করার পর গত শুক্রবার থেকে ফেসবুক, ইউটিউবের মতো কয়েকটি জনপ্রিয় সামাজিক মাধ্যম নেপালে বন্ধ রয়েছে। এতে ব্যবহারকারীরা ক্ষুব্ধ এবং বিভ্রান্ত। বিক্ষোভকারীরা পার্লামেন্টের কাছে একটি সংরক্ষিত এলাকায় কাঁটা তারের বেড়া ভেঙে ঢোকার চেষ্টা করলে পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস, জলকামান এবং লাঠি ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে। জেলা প্রশাসন কাঠমান্ডুর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা যেমন পার্লামেন্ট, রাষ্ট্রপতির বাসভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবস্থিত সিংহ দরবার এলাকায় কারফিউ জারি করেছে। দেশের অন্যান্য জেলাতেও একই ধরনের বিক্ষোভ হয়েছে। এই সহিংসতা নিয়ে জাতিসংঘ দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র রভিনা সামদাসানি এক বিবৃতিতে বলেন, নেপালে বিক্ষোভকারীদের হত্যা ও আহত হওয়ার ঘটনায় আমরা মর্মাহত। আমরা দ্রুত ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানাচ্ছি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছে এবং বলেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরাসরি গুলি ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, নেপালে এর আগেও অনলাইন প্ল্যাটফর্মে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। গত বছর জুলাই মাসে অনলাইন জালিয়াতি এবং অর্থ পাচারের কারণ দেখিয়ে সরকার টেলিগ্রাম মেসেজিং অ্যাপটি ব্লক করে দেয়। এর আগে টিকটক নেপালি নিয়ম মেনে চলতে রাজি হলে গত বছর আগস্টে সরকার ৯ মাসের নিষেধাজ্ঞা তুলে নেয়। এদিকে তীব্র বিক্ষোভের মধ্যে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী কেপি শর্মা ওলি। সরকারের দুর্নীতি এবং ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার সাম্প্রতিক পদক্ষেপের বিরুদ্ধে নেপালে তীব্র বিক্ষোভের মধ্যে পদত্যাগ করলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। সোমবার ৮ সেপ্টেম্বর জেনজি তরুণদের নেতৃত্বাধীন বিক্ষোভ চলাকালে অন্তত ১৯ জন নিহত হওয়ার পর পদত্যাগপত্র জমা দেন তিনি। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুসারে মন্ত্রিপরিষদের জরুরি বৈঠকের পর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই দিন নেপালি কংগ্রেসের পদাধিকারীদের এক সভায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের বিষয়টি উত্থাপিত হয়। কংগ্রেস নেতারা ঘটনার দায় স্বীকার করে তার পদত্যাগ করা উচিত বলে দাবি তোলেন। নেতারা বল প্রয়োগের মাধ্যমে ব্যাপক মানবিক হতাহতের ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন। এরপর সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের প্রস্তুতি দেন এবং প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল। তরুণরা জাতীয় পতাকা উত্তোলন করে এবং জাতীয় সঙ্গীত গেয়ে সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে স্লোগান দেয় এবং সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে। বিক্ষোভ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বিক্ষোভকালে অনলাইনে প্রচারিত ভিডিও এবং ছবিতে দেখা গেছে অনেক আন্দোলনকারী স্কুল ও কলেজের পোশাক পরে মিছিলে যোগ দিয়েছে। তারা পুলিশের দিকে ডালপালা এবং পানির বোতল নিক্ষেপ করছে। তাদের হাতে ছিল স্বাধীন কণ্ঠস্বর আমাদের অধিকার এবং করদাতাদের টাকা কোথায় গেল স্লোগান লেখা প্লাকার্ড। সবশেষ জানিয়ে দেব, লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৫। লেবাননের পূর্বাঞ্চলে সোমবার ইসরায়েলি হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থানে আঘাত হানার কথা জানিয়েছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বেকা উপত্যকা ও হারমেলের আশপাশে ইসরায়েলি হামলায় প্রাথমিকভাবে ৫ জন নিহত ও আরও ৫ জন আহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, বেকা উপত্যকায় তারা হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার মধ্যে গোষ্ঠীটির অভিজাত রাদওয়ান বাহিনী ব্যবহৃত প্রশিক্ষণ কম্পাউন্ডও রয়েছে। এসব স্থানে হিজবুল্লাহর কর্মকাণ্ড ও অস্ত্র ইসরায়েল ও লেবাননের মধ্যে থাকা সমঝোতার সরাসরি লঙ্ঘন বলেও দাবি করেছে তারা। এছাড়া লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি ওই এলাকায় কমপক্ষে ৬০টি হামলা হয়েছে বলে জানিয়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে ২ মাসের যুদ্ধ ও ১ বছরের বেশি সংঘর্ষে শেষ করার লক্ষ্যে নভেম্বরের সমঝোতার পরও ইসরায়েল নিয়মিতভাবে লেবাননে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। সোমবারের হামলার আগে লেবাননের সরকার গত সপ্তাহে ঘোষণা করে তাদের সেনাবাহিনী হিজবুল্লাহকে নিরস্ত্র করার একটি পরিকল্পনা কার্যকর করতে শুরু করবে, যদিও তারা পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেনি। অগস্টে লেবাননের সরকার সেনাবাহিনীকে বছরের শেষ নাগাদ একসময় প্রভাবশালী হিজবুল্লাহকে নিরস্ত্র করার পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছিল, যুক্তরাষ্ট্রের প্রবল চাপ ও ইসরায়েলের বিস্তৃত হামলার আশঙ্কার কারণে। বেইরুটে নিরস্ত্রীকরণ প্রচেষ্টাকে সমঝোতা চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে অভিহিত করেছে, যার বিরোধিতা করেছে হিজবুল্লাহ।